আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হিফজুর রহমান কাউসার। আমার বাড়ি হইছে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলবীরচক গ্রাম। আমি আসলে একসময় একজন মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম। গত 1 বছর আগে মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম। তো আওয়ামী লীগ সরকারের ব্যক্তিগত আক্রোশের শিকার হইয়া আমি আজ অনেক বড় ক্ষতিগ্রস্ত এবং আমার ছাত্র জীবন হারাইছি। আমি জীবনেও কোনো বাংলাদেশের কোনো আইনের বিরুদ্ধে অথবা বাংলাদেশের কোনো বিরুদ্ধে ষড়যন্ত্র এগুলা কোনো কিছুতে লিপ্ত ছিলাম না। বানোয়াট এবং মিথ্যা মামলা দিয়া এবং মিথ্যা মামলা জঙ্গিবাদের একটা মামলা দিয়া আমার জীবনে অনেক বড় ক্ষতিগ্রস্ত আমার এখন হয়েছে। প্রায় 8-10 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত আমি হয়েছি। আমার পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখন দিশেহারা। তো আমি কিভাবে এই মামলার শিকার হয়েছি, এই মিথ্যা জঙ্গিবাদের মামলায়, তার বিষয়ে অনেকে জানেন না। আজকে আমি দেশবাসী ও সমস্ত শ্রেণী পেশার মানুষের কাছে এই মামলার কিভাবে আমার উপরে আওয়ামী লীগ সরকারের আক্রোশের শিকার হয়ে আমার উপরে কিভাবে মামলাটা পালাইছে সেই বিষয়ে আমি আপনাদের সামনে ইনশাল্লাহ বলবো। 2024 সালের 21 ফেব্রুয়ারি আমি মৌলভীবাজার শহরে গেছি, কুসুমবাগ এলাকাতে এসে পরিবহনও। আমি ঢাকা থেকে একটা মোবাইল অর্ডার দিছি, মোবাইলটা রিসিভ করার জন্য গেছি। তো 4-5 জন লোক আসলো, আসি আমারে চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিল এবং আমার এনআইডি কার্ড দেখিয়ে আমারে বলে যে এটা আপনি নাকি। তখন আমি যখন আমার পরিচয় নিশ্চিত করি এবং তখন তারা আমার হ্যান্ডকাপ পরায়, আমার মোবাইল নিয়ে আনেছে, নিয়ে হ্যান্ডকাপ পরাইয়া 4-5 জন মিলে আমার একটা মাইক্রো গাড়িতে তুলে মৌলভীবাজার মডেল থানাতে নিয়ে যায়। ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে চেয়ারে বসাইয়া নাম জিজ্ঞেস করে এবং মডেল থানার অফিসাররা মিলে এবং গোয়েন্দা সংস্থার লোকেরা মিলে আমারে নির্যাতন শুরু করে। আমার পাঞ্জাবি ছিঁড়ে, টুপি নিয়ে যায়, গালিগালাজ, অকথ্য ভাষায় গালিগালাজ করে, মা বাপ তুলে আমারে মারাত্মক আকারে নির্যাতন করে। তো মাগরিব পর্যন্ত ওরা মৌলভীবাজারতে গ্রেফতার করছে 4:30টার দিকে, আর মাগরিব পর্যন্ত তারা আমারে ভিন্নভাবে টর্চার করে। মাগরিবের পরে সেলের ভিতরে রাখে রাত 4টা পর্যন্ত। সেলের ভিতরে রাখে, কোনো খাবার দাবার দেয় নাই। আমার পাঞ্জাবি ছিঁড়া, ওই জায়গায় আমি কান্নাকাটি করতেছি একা একা। 4টার দিকে কিছু বাহিরা জায়গার লোক আসলো, আসিয়া আমার নাম ঠিকানা জিজ্ঞেস করে তারা আমারে সেল থেকে বাহির করলো এবং রওনা দিল, মৌলভীবাজার মডেল থানাতেই দিয়ে রওনা দিবে। তো বাহির হওয়ার সময় দেখছি মৌলভীবাজার মানুষ নেই, নিস্তব্ধ। তখন ধারণা অনুযায়ী 3টা-4টা হবে। নিয়ে মৌলভীবাজার কোনো একটা পাহাড়ে নিয়ে গেছে। ওই জায়গায় পাহাড়ে নিয়ে গাড়ি থেকে নামাইলো, গালিগালাজ শুরু করলো এবং আমি কি করি, কোন সংগঠনের, গোপন সংগঠনের সাথে যুক্ত আছি, জঙ্গি সংগঠনের সাথে যুক্ত আছি, এসব স্বীকারোক্তি দিতাম তাদের সামনে। অনেক মায়ের দর করে পাহাড়ে এবং মৃত্যুর হুমকি দেখায় যে এখন তোর মা বাবা জানে না, পাহাড়ে মারিয়ে চলে গেলে কেউ খুঁজেই পাবে না। তা আমি কান্নাকাটি করি। পরবর্তীতে কিছু না পেয়ে ওরা আমারে নিয়ে যায় গাজীপুর। তো এমন টাইমে নিয়ে যায়, দেখছি যে সকাল 10টা-9টা এমন হবে, মানুষ আনাগোনা দেখে বুঝছি। তো আমারে গাড়িতে নিয়ে বসায়। এমন সময় আরো 2টা ছেলেরে নিয়ে আসে, ওই একই গাড়িতে আনিয়া ওই ছেলেগুলারে আমার একই গাড়িতে বসায় আমাদের পরিচয় করায়। আমি চিনিনি ওদেরকে, অথবা তারা আমারে চিনিনি। যখন আমরা পরিচয় কেউ কাউরে চিনি নাই, তখন তারা একই গাড়িতে বসাইয়া দরজা বন্ধ করে চলে যায়। অফিসাররা বাহিরে দাঁড়িয়ে আছে। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করছি নাম কি, কিভাবে, কেন ধরছে। তখন ওই ছেলেটা, আবু সাইদ নামে আমার ছেলেটা, আমারে বলে, আমারে সর্বপ্রথম ধরছে, ধরে তোমার নাম জিজ্ঞেস করলো, তোমারে চিনি কিনা, কিন্তু আমি তো তোমারে চিনি না। ঘটনাক্রমে তুমি আমার ফেসবুক ফ্রেন্ড ছিলা, তুমিও আলেমদের মহব্বত করে পোস্ট করছো, আমি এই ভিন্ন আলেমদের পোস্ট করি, এজন্য দুইজনরে একই মামলায় ঢুকিয়ে দিছে। তো তারে অনেক ধরনের নির্যাতন করে, তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি নিছে, সে আমারে চিনে। আর তারে নিয়ে আমরা সংগঠনের লোক যুক্ত করতেছি, এ ধরনের বক্তব্য তার মাধ্যমে নিছে। তো নেওয়ার পরে 4টা পর্যন্ত আমাদেরকে একই গাড়িতে রাখার পর প্রথম তাদের 2জনরে নিয়ে, মামলার বাকি 2জনরে নিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে তুলে রিমান্ড আবেদন করে তাদেরকে অন্য গাড়িতে অন্য থানায় নিয়ে যায়। এবং পরবর্তীতে আমার 4টার দিকে তুলে ম্যাজিস্ট্রেটের সামনে তুলে 5 দিন রিমান্ড 7 দিন রিমান্ড চাইছে। তো ম্যাজিস্ট্রেট 5 দিন রিমান্ড মঞ্জুর করে। পরবর্তীতে রিমান্ড মঞ্জুর করার পর মাগরিবের দিকে চোখ বেঁধে আমার অ্যান্টি টেরোরিজমের অফিসিয়াল যেই তাদের কার্যক্রম পরিচালনা করে তাদের অফিসিয়াল জায়গায় নিয়ে যায়, বিল্ডিংয়ে, ওই জায়গায় ঢাকা কোনো আশেপাশে নিয়ে যাওয়ার পর আমার খাবার দাবার দিয়ে ঘুম পাড়াইছে। আমি নামাজ পড়ে ঘুমাইছি। আমার কাপড় চোপড় সব ফাড়া, শীতের খাবারও নাই।
রাত 3টা 4টার দিকে অনুমানিক ওরা আসলো, আসে আমার চোখ বাঁধলো, বাদ দিয়ে নিয়ে গেল। 4-5 জন মিলে আমারে প্রশ্ন করলো, ভিন্ন প্রশ্ন, কোন সংগঠন, এ ধরনের প্রশ্ন, ভিন্ন ধরনের প্রশ্ন আমারে করতে শুরু করলো। আমি সবকিছুই আমি না জানি, আমি তো কিছুই জানি না। পরবর্তীতে ওরা বললো আমি এই আলেমদের চিনি কিভাবে, এই আলেমদের চিনি কিভাবে, ওই আলেম কি আমাকে মামুনুল হক অথবা জসিমউদ্দিন রহমানী অথবা হারুন ইজহার এরা কি আমারে কোনো দিক নির্দেশনা দেয় নাকি কোনো সংগঠনের যুক্ত করার জন্য, এদের সাথে আমাদের সম্পৃক্ত আছে না, এগুলা আমি অস্বীকার যে এগুলা কিছুই আমার সাথে হয় নাই, আমি ওদেরকে চিনবই কিভাবে। ওরা অনেক নির্যাতন করে, হাত পা হাত পা বেঁধে নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়ার জন্য, তো কিছুই পায় নাই। অনেক নির্যাতন করার পর তারা নিজস্বভাবে 4-5 জন অফিসার মিলে তারা নিজে চিরকুট একটা বানায়, যেটা যে লেখা আমি মামুনুল হক ও জসিমউদ্দিন রহমানী, হারুন ইজহার ও আলী হাসান, মুফতি আলী হাসান উসামার বক্তব্য শুনে আমি বাংলাদেশ সরকারের মহিলা সরকার, এই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আমি মানি না, আমি তার বিরুদ্ধে অবস্থান নিব। এভাবে তারা চিরকুট লেখে যে আমরা তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমরা সদস্য সংগ্রহ করতেছিলাম ফেসবুকে, আমরা দেশে কোনো একটা বিশৃঙ্খলা করব। তো এ ধরনের বক্তব্য নিয়ে তারা ভিডিও রেকর্ড চালু করে আমার মারধর করে, এ ধরনের বক্তব্য তারা রেকর্ড নিত, নিয়ে এইভাবে প্রথম দিন রিমান্ড শেষ। ঠিক এভাবে 5ম দিন পর্যন্ত প্রত্যেক দিনই আমারে একই জবানবন্দি ভিডিও নিত এবং নির্যাতনের চরম মাত্রা আমার উপরে চালাইতো, এবং আমার মা বাপ খারাপ গালিগালাজ, আমার গালিগালাজ করতো, খুব নির্যাতনই করতো। পরবর্তীতে 5ম দিন একজন অফিসার আসলো, আসিয়া কইলো যে একটু পরে তোমার কোর্টে নিয়ে যাইবো, তোমার আজকে হ্যাঁ কি আছে ম্যাজিস্ট্রেটের সামনে তোলা হবে। এবং ও যাওয়ার সময় ও এখানে আসছিল সেলের ভিতরে আমারে জানানোর জন্য আমি রেডি হইব, এখন হইতেছে গোসল টোসল করো, একটু পরে নিয়ে যাইবো। এমন সময় ও বললো যে তোমার এই 4 দিন 5 দিন তারা যেগুলো শিখাইছে নির্যাতন করে, এগুলা তুমি ম্যাজিস্ট্রেটের সামনে বলবা না, যদি বলো তাহলে তোমার জীবন ধ্বংস করে লাইব, তোমার পরিবার শেষ করে দিবে। এগুলা বলে উনি চলে গেল। একটু পরে 4-5 জন আসলো আমারে নিয়ে যাইব, তো তারা ম্যাজিস্ট্রেটের সামনে ঢাকা গাজীপুর নিয়ে যাইব। তো আমি গাজীপুর যখন ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে হাজির করে, তারা আমারে গাড়িতে এটাই বলছে, গাড়িতে নিয়ে যাইতেছে আর বারবার আমারে হুমকি দিতেছে যে যেইটা আমরা শিখাইয়া দিছি এই 5 দিন চিরকুটে ম্যাজিস্ট্রেটের সামনে হুবহু বলার জন্য, আর যদি না বলি তা আমার মা বোন এনে তারা ইজ্জত নষ্ট করবে, আমার চোখের সামনে এগুলো অনেক হুমকি, আমার মৃত্যুর হুমকি, মা বাবা মেরে ফেলবে। ম্যাজিস্ট্রেটের সামনে নেওয়ার পর ম্যাজিস্ট্রেট যখন আমারে জিজ্ঞেস করলো কি করছি, আমার অপরাধ, তা আমি কিছুই বলি নাই, তারা যেগুলো শিখেছে আমি কিছুই স্বীকারোক্তি দেই নাই। তখন ম্যাজিস্ট্রেট অফিসারদের ডাকিয়া বললো যে অত কিছু স্বীকারোক্তি দেয় নাই, নিয়ে যাও। তখন ম্যাজিস্ট্রেট তাদেরকে বলছে যে কারাগারে পাঠিয়ে দেওয়ার জন্য। তারা আমারে বাহির করছে, আবার ওই গাড়িতে নিয়ে আসছে, যেই গাড়ি দিয়ে নিয়ে গেছিল, গাড়িতে নিয়ে আসিয়া প্রায় 10-15 মিনিট আমার উপরে নির্যাতন চালায়, যে 5 দিন শিখাইছি আর এখন তুই এটা বললে না কেন। নির্যাতন চালায় মারাত্মক আকারে, বুট দিয়ে তারা আমার শক্ত বুট দিয়ে আমার পায়ের আঙ্গুলে ডিগ দে, হাতের আঙ্গুলে ডিগ দে জুড়ে জুড়ে। তো পরবর্তীতে আমারে 20 মিনিটের মতন গাড়ির দরজা বন্ধ করে 4-5 জন মিলে কিল ঘুষি লাত্তি এগুলা মারে এবং কান্নাকাটি করি। পরবর্তীতে তারা হয়েছে যে এখন যদি গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তি না দেস তে সামনে দিয়ে আরো বড় অপেক্ষা করতেছে তোর জন্য। তা আমি বয়ে, আমার অবস্থা খারাপ, শারীরিক অবস্থা খারাপ, নির্যাতন করছে, আমি ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে তারা যেগুলো বলছে ওইগুলা বলতে বাধ্য হই, যে আমি দেশের মহিলা প্রধানমন্ত্রী মানি না, ওই নারী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনারে হাঁটানোর জন্য সদস্য সংগ্রহ করা এগুলা শিখিয়ে দিছে। তো যেহেতু আমার মামলা গাজীপুর কালিয়াকৈর থানার ছিল, এই জন্য ম্যাজিস্ট্রেট আমার গাজীপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দেয়। তখন গোয়েন্দা সংস্থার লোক আমার গাজীপুর জেলার পুলিশদের হাতে তুলে দেয় এবং তারা আমার গাজীপুর নিয়ে যায়। তো গাজীপুর নিয়ে যাওয়ার পর কারাগারে ঢুকানোর আগে আমার পায়ে ডান্ডা বেরি, রডের বেরি, হাতে বেরি পরিয়ে, জিঞ্জির পরিয়ে ওরা আমাকে একটা অন্ধকার রুমে নিয়ে যায় এবং প্রায় 7 দিন ওই একই রুমেই ছিলাম, একই কাপড়েই। ওই মৌলভীবাজার থেকে যেই কাপড়ে ধরছিল, যেই কাপড় চিরা ছিল, ওই কাপড়ে আমি রিমান্ডে ছিলাম 5 দিন, গাজীপুর জেলা কারাগারে গেছিলাম 7 দিন। ওই কারাগারের এই অবস্থা, ভয়ঙ্কর একটি অবস্থা, যেটায় মশা সারা রাত আসতো, লাইট একদম অল্প জ্বলতো, খাবার দাবার অল্প দিত, মানুষ আসতো না, গোসল করার কোনো পরিবেশই ছিল না, মানবতার জীবন আমার ওই জায়গায় ছিল। আমি কান্নাকাটি করছি। প্রায় যখন 7 দিন অতিবাহিত হয়
আমি তখন চিল্লা চিৎকার শুরু করছি অসহ্য হয়ে। তখন গাজীপুর জেলার জেল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে আমার জন্য। তখন তারা আমারে কাশিমপুর কারাগারে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়। তখন আমারে হঠাৎ করে আইসা আমারে বুলেট প্রুফ জ্যাকেট জিঞ্জির পরিয়ে কোমরে রশি লাগিয়ে আমারে গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর পাঠিয়ে দেয়। তো কাশিমপুর পাঠানোর যাওয়ার একদিন পরেই আমি কাশিমপুর জেলের যে কর্তৃপক্ষ আছে এবং কারাগারের কারারক্ষীরা আছে তাদের কাছে কান্নাকাটি করিয়ে একজনের কাছে একটা নাম্বার দিয়ে দিই কারারক্ষীদের, যে আপনি ডিউটি শেষে যখন যাইবেন বাসায় আমার আম্মুরে জানিয়ে দেন। তখন প্রায় 15 দিন আমার রিমান্ড এবং গাজীপুর জেলা কারাগারে 15 দিনের মতন হয়ে গেছে, আমার পরিবার জানে না। তা আমিও ওই অফিসারের কাছে নাম্বার দেওয়ার পরে এই কারারক্ষী আমার পরিবারকে জানায়। জানানোর 3 দিন পরে আমার পরিবার কাশিমপুর কারাগারে গেছে। আমার মা গেছে, বাবা গেছে, মামা গেছে, ভাই গেছে, আরো আত্মীয় স্বজন গেছে দেখা করার জন্য, কিন্তু কারোর সাথে দেখা করতে দেয় নাই কর্তৃপক্ষ। শুধু আমার বড় ভাইয়ের সাথে 5 মিনিট দেখা করতে দিছে। তো দেখা করার পর তারা কান্নাকাটি করলো, খাওরে আমি সান্ত্বনা দিতে পারি নাই, নিজেরই কন্ট্রোল করতে পারি নাই। আমার অবস্থা ভালো ছিল না তখন। তো যাওয়ার পরে কাশিমপুর কারাগারে আমার থাকা শুরু হয়। প্রায় প্রথম সপ্তাহ কাশিমপুরের প্রথম সপ্তাহ আমার সাথে সাক্ষাৎ হয় পরিবারের, এবং পরে আরো 3 মাস পরে আমার বাবা, মামা আর বড় ভাইয়ের সাথে আবার সাক্ষাৎ হয়, কর্তৃপক্ষ সাক্ষাৎ করার সুযোগ দেয়। 3 মাসের মাথায় সাক্ষাতের সুযোগ দেয় শুধু আমার মামা বাবা এদের সাথেই, মার সাথে সাক্ষাতের সুযোগ দেয় নাই। অথচ কারাগারের নিয়ম হচ্ছে প্রত্যেক মাসে 20 মিনিট করি যে কেউ সাক্ষাৎ করতে পারবে। আইসা 20 মিনিট করে 10 জন 20 জন যেই আসবে বন্দির সাথে সাক্ষাতের সুযোগ আছে। শুধু আলেম ওলামার ক্ষেত্রে তাদের নিয়ম ভিন্ন, মাস কি মাস যায় সাক্ষাতের সুযোগ দেয় না, ভিন্ন অজুহাত দিকে পাঠিয়ে দেয়। তো আমার যখন 5 মাস রানিং হয় তখন আমার পরিবার গেছে প্রায় 3 মাসের সময় প্রথম সাক্ষাৎ, এবং বাকি যে আরো 5 মাস থাকতে হয়েছে, মোট 8 মাস কারাগারে ছিলাম। ওই 5 মাস আমার মা, বাবা, ভাই কারোর সাথে আমার সাক্ষাৎ করতে দেয় নাই। কোথায় আছি, কিভাবে আছি কেউ জানতো না, শুধু উকিলের মাধ্যমে তারা জানতো আমি গাজীপুরে কাশিমপুরে আছি। তো আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন আমার উকিল নিম্ন কোর্টে, উচ্চ কোর্টে অনেকবার ট্রাই করছে আমার জামিনের জন্য, কিন্তু ওই জায়গার জামিন আমার নিশ্চিত করতে পারে না। আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় আমার জামিন দেয় নাই। তো 5 আগস্ট যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে শেখ হাসিনা সরকার পালিয়ে যায়, তারপরের 2 সপ্তাহের ভিতরেই সেপ্টেম্বরের 11 সেপ্টেম্বর আমার উকিল যখন হাইকোর্টে আমার জামিন চায়, তখন প্রথম শুনানিতে আমার জামিন নিশ্চিত হয়। তো যদিও আমি জামিনে আছি, কিন্তু আমার যে এত বড় ক্ষতি, আমার পরিবার পুরাই নিঃস্ব, ধ্বংস, আমার ছাত্র জীবন শেষ, আমার পড়াশোনা এখন বন্ধ, কোথাও পড়াশোনা করতে পারতেছি না, আমার জিন্দেগি এতটা ক্ষতিকর হইল, আমার পরিবারকে এতটা লাঞ্ছনা, অপমান, এত কষ্ট, আর্থিক অবস্থা দুর্বল, একদম অবস্থা শেষ, 8 লক্ষ 10 লক্ষ টাকার ক্ষতি আমার। তো আমি কার কাছে এই বিচার দিব? আমার বাংলাদেশের জনগণের কাছে আমার এইটাই চাওয়া, আর বর্তমান সরকারদের কাছে এইটাই আমার পাওয়া। চাই এইটাই যে আমার মতন, আমি কাশিমপুরেই দেখে আসছি, আমার মতন অনেক ছেলে, আমার থেকে অনেক অল্প বয়সী ছেলেদেরকে ভিন্ন ধরনের মামলা দিয়ে অনেক বছর, 1.5 বছর 2 বছর জেলখানায় রাইখা তারপরে জামিন দিত, তাও মামলা চলমান ছিল। তো আমার কাছ থেকে মনে হইলো এই মামলার মাধ্যমে যে আওয়ামী সরকার আমাদের মতন সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার করিয়া এই আলেম সমাজকে বিতর্কিত করার জন্য, আলেম সমাজকে ধ্বংস করার জন্য আমাদের বিরুদ্ধে, আমাদের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠিন শক্ত জবানবন্দি নিল। তো আমি ছাত্র জনতা এবং বর্তমান সরকারের কাছে এইটাই দাবি জানাইমু যে আওয়ামী সরকারের আমলে যে সমস্ত তার ব্যক্তিগত আক্রোশের শিকার হইয়া যে সমস্ত লোক, নির্দোষ মানুষ এখনো পর্যন্ত এই মামলা নিয়ে ঘুরতেছে, তাদের মামলাগুলো অতি দ্রুত প্রত্যাহার করার আবেদন আমি তাদের কাছে জানাইমু, এবং আমাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ করবো, এবং আমাদের ক্ষতিপূরণ যেন সরকার এটা বহন করে, এবং এই সমস্ত মামলাগুলো অতি দ্রুত যেন আমাদের ঘাট থেকে তুলিয়ে নেওয়া হয়।